ক্লাস 7 আজকে আমাদের নদী দ্বারা গঠিত ভূমিরূপের দ্বিতীয় রিভিশন ক্লাস। আগে আমরা পড়েছিলাম নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত মূলত তিনটে তো 4টে ভূমিরূপ আমরা পড়িয়ে দিয়েছিলাম, ক্যানিয়ন, গিরিখাত, জলপ্রপাত আর অন্ধকূপ। ঠিক আছে মানুষগুলো বলেছিলে পড়েছ? আজকে দ্বিতীয় ক্লাস। আজকে আমরা পড়বো নদীর সমভূমি প্রবাহ এবং সমভূমি প্রবাহে কি কি ভূমিরূপ সৃষ্টি হয়। তো তোমরা নাম দেখেই বুঝতে পারছো নদীর সমভূমি প্রবাহে কোন কোন ভূমিরূপের সৃষ্টি হয়। কি কি ভূমিরূপের সৃষ্টি হচ্ছে নদীর সমভূমি প্রবাহে? মেন্ডার বলে একটা ভূমিরূপের সৃষ্টি হচ্ছে, অশ্বক্ষরাকৃতির হ্রদের সৃষ্টি হচ্ছে, আর পলনরাজনীর সৃষ্টি হচ্ছে। নদীর সমভূমি প্রবাহে কি কি ভূমিরূপের সৃষ্টি হচ্ছে বলো, দেখে দেখে বলো। মেন্ডার, অশ্বক্ষরাকৃতি হ্রদ আর পলল ব্যজনী বা পলল পাখা বা পলল শঙ্কু, বিভিন্ন নাম বলা হয়ে থাকে। তো আগে সমভূমি প্রবাহটা বোঝো। সমভূমি প্রবাহ কাকে বলবো? নদী পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হয়েছে, সেখান থেকে বয়ে আসছে, বয়ে আস্তে আস্তে একটা সময় পার্বত্য অঞ্চল ত্যাগ করবে, ছেড়ে দিবে পার্বত্য অঞ্চল, ছেড়ে দিয়ে সে সমভূমিতে প্রবেশ করবে। এই অঞ্চলটাই হচ্ছে তার সমভূমি প্রবাহ। নদী যখন পার্বত্য অঞ্চল ত্যাগ করে বা পার্বত্য অঞ্চল ছেড়ে দিয়ে সমভূমিতে প্রবেশ করে, তখন থেকেই তার সমভূমি প্রবাহের শুরু। বোঝা গেল কখন তার সমভূমি প্রবাহের শুরু? নদী যখন পার্বত্য অঞ্চল ছেড়ে দিবে, সমভূমিতে প্রবেশ করবে, তখন থেকেই তার সমভূমি প্রবাহ শুরু হচ্ছে। যেহেতু নদী পার্বত্য অঞ্চল ছেড়ে দিল, তাহলে নদীর শক্তি কমে যাবে। কেন কমে যাবে? কারণ ভূমির ঢাল কমে গেছে। আমরা আগের ক্লাসে পড়েছিলাম নদীর শক্তি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। যদি ঢাল খুব বেশি থাকে তাহলে স্রোত বেশি হবে, নদীর শক্তিও বেশি হবে। জলের পরিমাণ বেশি থাকলে নদীর শক্তি বেশি হবে। এখন যখন সে সমভূমিতে প্রবেশ করলো, ভূমির ঢাল কমে গেছে। ভূমির ঢাল কমে যাওয়ার জন্য নদীর শক্তিটাও কমে গেছে। ফলে নদী আর ক্ষয় করতে পারবে না। নদী এবার কী করবে? পার্বত্য প্রবাহেতে যেগুলোকে ক্ষয় করেছিল সেগুলোকে সে বয়ে নিয়ে যাবে। কোথায় বয়ে নিয়ে যাবে? তার মোহনাতে। একদম নদী যেখানে মিলিত হয় তাকে নদীর মোহনা হয়। আগের ক্লাসে আমরা পড়েছি। একবার বোর্ডের দিকে দেখো। আমাদের একটা পার্বত্য অঞ্চল, এই ঢাল থেকে নদীর সৃষ্টি হলো, এটা নদী এসে কোনো সাগরে মিলিত হলো, কোনো নদীর সৃষ্টি হলো, সে নদীটা বয়ে যাচ্ছে, বয়ে গিয়ে কোনো সাগরে মিলিত হলো। তো এখন এখানে যদি কোনো পাথরকে নদী ভেঙে নেয়, সেই পাথরটাকে নদী কী করবে? ভেঙে দিল। এটা বড় পাথর ছিল, নদীর জলের আঘাতে ভেঙে গেছে, তো সেই পাথরটার কী হবে? সেই পাথরটাকে নদী এখান থেকে বয়ে নিয়ে কোথা পর্যন্ত যাবে? একদম সাগর পর্যন্ত বয়ে নিয়ে যাবে, যদি তার শক্তি থাকে, যদি তার ক্ষমতা থাকে। এখন মনে করো তোমার মাথায় আমি একটা 50 কেজি ধানের বস্তা দিয়ে দিলাম। ধান ভাঙাতে তুমি গেছো, মাথায় একটা 50 কেজি চালের বস্তা দিলাম। যার সঙ্গে সঙ্গেই হয়তো তুমি ফেলে দিতে পারো, অথবা 2-4 পা যাওয়ার পরেও ফেলে দিতে পারো, আবার ঘর পর্যন্ত বয়ে নিয়ে আসতে পারো, তাই তো? দেওয়ার সঙ্গে সঙ্গে যদি তুমি মাথা থেকে নামিয়ে দাও, তার মানেটা কি? তোমার কি ওই বস্তাটা বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে? তাই তুমি নামিয়ে দিলে, তাই তো? যদি 2-4 পা যা বয়ে নিয়ে যাও তারপরে নামিয়ে দাও, তার মানেটা কি দাঁড়ালো? তোমার যতখানি ক্ষমতা ছিল ততখানি বয়ে নিয়ে গেছো, তাই তো? তারপরে আর পারোনি, তাকে ওখানেই রেখে দিয়েছ। আর যদি পুরো ঘর পর্যন্ত নিয়ে যাও, তার মানেটা কি? তোমার মধ্যে ততখানি ক্ষমতা আছে বয়ে নিয়ে যাওয়ার। এখন নদী যদি কোনো পদার্থকে এই পার্বত্য অঞ্চলে ভেঙেছে, তাকে মোহনাতে নিয়ে এসেছে, তার মানে কি? ওই বস্তুটাকে বয়ে নিয়ে আসার ক্ষমতাও নদীর আছে, হ্যাঁ কি না? ক্ষমতা আছে। যদি বয়ে নিয়ে আসতে না পেরে এরকম কোনো একটা অঞ্চলে পাহাড়ের ঢালে সে জমা করে দেয়, তার মানেটা কি দাঁড়ালো? নদীর ওইখান পর্যন্ত বয়ে নিয়ে আসার ক্ষমতা ছিল।
তাই ওখান পর্যন্ত বয়ে নিয়ে গেছে, তারপর আর পারেনি, সব কটাকে ওখানেই রেখে দিয়েছে। বোঝা গেল? তাহলে নদীর বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতাও নদীর স্রোতের উপর নির্ভর করবে, কি বেগে নদীর জলটা যাচ্ছে। যদি স্রোতের বেগ বেশি হয় তাহলে কি করবে? সে দ্রুত বয়ে নিয়ে চলে যাবে, স্রোতের বেগ কম হলে সে বয়ে নিয়ে যেতে পারবে না। বোঝা গেল? এই পর্যন্ত বুঝেছ? নদীর ক্ষমতা যদি বেশি হয়, নদী কি করবে? যে বস্তুগুলোকে সে ক্ষয় করেছে সেগুলোকে মোহনা পর্যন্ত বয়ে নিয়ে যাবে। যদি কম হয়, মোহনা পর্যন্ত বয়ে নিয়ে যেতে পারবে না, তার নদীর খাতেই সঞ্চয় করবে। এখন নদীর শক্তি কেন কমে যাবে, কেন বাড়বে, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? যদি ঢাল বেশি হয়, নদী যদি ঢালু জায়গার উপর যে প্রবাহিত হয়, তাহলে নদীর স্রোত বেশি হবে কি কম হবে বলো? ঢালু জায়গা দিয়ে যদি নদীটা প্রবাহিত হয় তাহলে স্রোত কেমন হবে? স্রোত বেশি হবে। এবং সে যতখানি জোরে কোনো বস্তুকে বয়ে নিয়ে যেতে পারবে, আর সমভূমির উপর দিয়ে অর্থাৎ যার ঢাল কম, সেখান থেকে যে নদীটা বয়ে যাচ্ছে সেও কি একই গতিতে বয়ে নিয়ে যাবে? সে কম গতিতে নিয়ে যাবে। এখন আর একটা উদাহরণ মনে করো, তুমি এখান থেকে হাওড়া যাবে, তোমার বাড়ি থেকে তুমি হাওড়া যাবে, এখান থেকে যাওয়ার বাসও আছে, আবার ট্রেনও আছে। কোনটায় গেলে তুমি আগে পৌঁছাবে? ট্রেনে গেলে। কেন? ট্রেনের গতি বেশি, তাই ট্রেন আগে যাবে, বয়ে নিয়ে যাবে, দ্রুত নিয়ে যাবে, তাই তো? তাহলে কি দেখলাম? যার গতি বেশি সে কী করবে? সে দ্রুত বয়ে নিয়ে যাবে, তাড়াতাড়ি যাবে। এখন নদীর যদি গতি বেশি হয় তাহলে নদীও কী করবে? তাড়াতাড়ি বয়ে নিয়ে যাবে। একটা বাসে কতজন যায়? 60 জন 70 জন বড় জন। একটা ট্রেনে কী গো, কম লোক যায় না বেশি লোক যায়? বেশি লোক যায়। কেন ট্রেনে বেশি লোক কেন যায়? তার বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা বেশি। বাসের কম, বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা কম, তাই বাসে যাবেও কম। তাহলে নদীর যদি ক্ষমতা বেশি হয়, নদীও বেশি বয়ে নিয়ে যাবে। নদীর ক্ষমতা যদি কম হয় তাহলে নদীও কম বয়ে নিয়ে যাবে। তো নদীর ক্ষমতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? কি বললাম? ভূমির ঢাল আর নদীর জলের পরিমাণ, তাই তো? নদী যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেখানকার শিলাটা কেমন, এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে। তো এখন নদী সমভূমিতে এসে গেছে, ভূমির ঢাল কমে গেছে, এটা মাথায় ঢোকাও। তাহলে সমভূমি প্রবাহে নদীর প্রধান কাজ কি পেলাম? সমভূমি প্রবাহে নদীর প্রধান কাজ কি? প্রশ্নটা বুঝেছ? সমভূমি প্রবাহে নদীর কাজ কি? কি উত্তর লিখবে বলো? সমভূমি প্রবাহে নদীর কাজ হচ্ছে বহন করা। পার্বত্য প্রবাহে নদী ক্ষয় করেছিল, শক্তি খুব বেশি ছিল, তাই তার ক্ষয় কাজের প্রাধান্য দেখা যাচ্ছিল। এখানে নদীর আর ততখানিটা ক্ষমতা নেই, সে আর ক্ষয় করতে পারছে না। কিন্তু যেগুলোকে সে পার্বত্য প্রবাহে ক্ষয় করে বয়ে এনেছিল, সমভূমি প্রবাহেতেও সেগুলোকে সে বয়ে নিয়ে যাচ্ছে। কোথায় বয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে? তার মোহনাতে। কোথায় বয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে নদী পদার্থগুলোকে? তার মোহনা। কিন্তু তার শক্তি আর গতিবেগ দুটোই কমে গেছে ঢাল কমে যাওয়ার জন্য, তাই এখানে সে আর ক্ষয় করতে পারছে না। সমভূমি প্রবাহে নদীর কাজ কি মাথায় ঢুকেছে? সমভূমি প্রবাহে নদীর কাজ কি? প্রশ্নটা বুঝেছো? ওটা লিখেছি, প্রশ্নটা লিখেছো সবাই? সমভূমি প্রবাহে নদীর কাজ কি? কি গো, প্রশ্নটা লেখা হয়েছে তোমাদের? তোমার লেখা হয়ে গেছে প্রশ্নটা? সমভূমি প্রবাহে নদীর কি কাজ দেখতে পাবো আমরা? বহন করা। এই বহন করার সময় নদী তিনটে ভূমিরূপের সৃষ্টি করে, মূলত তিনটে ভূমিরূপের সৃষ্টি করে। আরও কিছু কিছু ভূমিরূপ আছে, উঁচু ক্লাসে পড়বে, বিন্দুবার জাতীয় ভূমিরূপ। তো আপাতত এই তিনটেকে আমরা পড়ি। খুব সহজ একটা উদাহরণ দিই। এখন আমি কাঠের দরজাটা আমার দিকে দেখো, স্কুলের গেটের দরজাটা বন্ধ রেখেছি, ঠিক আছে? আমি বললাম তোমরা মাঠে খেলতে যাও, কিন্তু দরজা আমি খুলবো না, ঠিক আছে? বন্ধ রেখে ধরো চিনতে লাগিয়ে দিয়েছি।
বললাম ছিটকানিটা খোলা যাবে না, তোমরা মাঠে খেলতে যাও, কিভাবে যাবে বলো? দরজাটাকে ভেঙে দেবে, তাই তো? এখন বললাম দরজা দিয়েই যাওয়া যাবে না, তাহলে কি করে যাবে? যেতে হবে খেলতে, তাহলে কি করবে? দেয়ালটাকে ভাঙার চেষ্টা করবে, তাই তো? যতক্ষণ পারবে চেষ্টা করবে, না পারলে কি করবে? চেষ্টা করবে তো বাইরে যাওয়ার, না পারলে কি করবে বলো? দেয়ালটা ভেঙে তো বাইরে খেলার মাঠে যাবে। যতক্ষণ তোমার কাছে ক্ষমতা আছে ঘুষি ঘুষি মারলে, এখানে তো আর অন্য কিছু নেই, হাত দুটাগুলি তো নেই। 2-4 বার ঘুষি মারলে, 2-4 বার পা দিয়ে চেষ্টা করবে, 2-4 বার মাথা দিয়ে চেষ্টা করবে, তারপরে না ভাঙে কি করবে? এবার আর পেরে উঠছি না, এবার ছেড়ে দিন আমাদেরকে, নাকি যাবো না খেলতে, আজকে অনেক হয়েছে, থাকি না বলো, থাকি না, কি গো রোহিত, বোঝা যাচ্ছে কথাগুলো? তাহলে আর চেষ্টা করতে পারবো না। এখন মনে করো দুটো দরজা আছে, সামনের একটা দরজা আছে, পেছনের একটা দরজা আছে। রোহিতকে বললাম তুমি যাও খেলার মাঠে খেলতে, ও কোন দরজা দিয়ে গেলে ওর সুবিধা হবে? সামনের দরজাটা আছে, দরজার সামনে আছে। এখন বললাম সামনের দরজা তুমি খুলতে পারবে না, তাহলে কোনটা দিয়ে যাবে? তাহলে ওকে ঘুরে যেতে হলো না সোজা রাস্তায় গেল? ঘুরে যেতে হলো। এখন তার মানেটা কি, ও সামনে একটা বাধা পড়ে গেছে, তাই তো? এই দরজাটা বন্ধ আছে, একটা বাধা। এখন নদীর সামনেও এরকম বাধা আছে। নদীর সামনে বাধা কি আসবে? বড় বড় পাথর, শক্ত শক্ত পাথর, বড় বড় পাথর। এবার ছবি দেখো, মনে করো নদী প্রবাহিত হচ্ছিল, এইখানে একটা বড় শক্ত পাথর পেয়ে গেছে। নদীও কি করবে? এই যে 2-4 বার ধাক্কা মারার চেষ্টা করবে, এই সর, তাই তো বলবে সর, ও শুনবে না। নদীর জল এসে ধাক্কা মারবে 2-4 বার, সরলো না। এবার নদীর জল কি করবে? তো বড় ঢেটা, ও তো শুনছেই না, ও তো সরছে না আমার রাস্তা থেকে, তাহলে আমিই সরে যাই। তখন নদী কি করবে? নদী সরা যাবে, সোজা যাওয়ার চেষ্টা করবে, নদী বেঁকে যাবে। নদীকে কি করতে হবে? নদী এবার বেঁকে যাবে, তাকে আর সরাতে পারলো না। নদী হার মেনে নিয়ে নদী কি করলো? আচ্ছা তুই থাক তোর জায়গায়, আমি চললাম বেঁকে। বোঝা যাচ্ছে তো? তাহলে নদী এবার কি করবে? বেঁকে প্রবাহিত, তাহলে নদী আর সোজা পথে যেতে পারবে না। নদী কেমন পথে যাবে? বাঁকগুলো বোঝা যাচ্ছে? এইখান থেকে নদী যাচ্ছে, বাঁকছে নদী, তাহলে নদীতে বাঁকের সৃষ্টি হয়েছে। তখন এই বাঁকগুলোকে বলা হয় মিয়েন্ডার। মিয়েন্ডার কাকে বলবো বলো? প্রশ্ন নোট করো, মিয়েন্ডার কাকে বলবো? মিয়েন্ডার কাকে বলে? প্রশ্ন বুঝেছো? মিয়েন্ডার কাকে বলে? উত্তরটা কোথায় লিখবে? তুমি ওর পাশে লিখে দিলে উত্তরটা তুমি কোথায় লিখবে? জায়গা পাবে? তোমাকে কোথায় লিখতে হতো? বোর্ডের দিকে দেখো, বানান ঠিক করো, দেখে দেখে লিখো। মিয়েন্ডার কাকে বলবো? বল কাকে বলবো? নদী যখন সমভূমিতে প্রবেশ করলো, নদীর শক্তি কমে যায়, তখন নদী বড় বড় পাথরগুলোকে ক্ষয় করতে না পেরে এড়িয়ে চলে বা বেঁকে বেঁকে চলে, ফলে নদীতে বাঁকের সৃষ্টি হয়। এই বাঁকগুলোকে মিয়েন্ডার বলে। কি বললাম বলো? নদী যখন সমভূমিতে প্রবেশ করে তখন নদীর শক্তি কমে যায়, ফলে নদী কঠিন শিলাগুলোকে এড়িয়ে নরম শিলার উপর দিয়ে প্রবাহিত হওয়ার চেষ্টা করবে। যেগুলো কঠিন ক্ষয় করতে পারছে না, যাবে কার উপর দিয়ে? যেগুলো নরম আছে তার উপর দিয়ে যাবে, তখন নদীতে বাঁকের সৃষ্টি হবে। কি পেলাম উত্তরটা? নদী যখন সমভূমিতে প্রবেশ করে তখন নদী শক্তি
কমে যায়। বোঝা গেল? তাহলে নদী কি করবে? তাহলে নদী বলো কি করবে? নরম শিলাগুলোকে কঠিন শিলাগুলোকে ক্ষয় করতে না পেরে নরম শিলার উপর দিয়ে প্রবাহিত হয়। এই আঁকাবাঁকা নদীপথকেই মেয়েন্ডার বলে। নোট করো, নদী যখন সমুদ্রে প্রবেশ করে তখন নদীর শক্তি কমে যায়, ফলে নদী একটু আসতে অনেক গল্প হচ্ছে, সাউন্ডটা খুব বাজেভাবে আসবে, পরে যখন শুনবে কেউ আর তারা বুঝতে পারবে না কি হচ্ছে, তোমাদের আওয়াজগুলো রেকর্ড হয়ে যাচ্ছে। নদী যখন কঠিন, বলে নদী কঠিন শিলাগুলোকে কি করবে? পেরিয়ে যাবে না উপর দিয়ে যাবে? পেরিয়ে নরম শিলার উপর দিয়ে প্রবাহিত হয়। ফলে নদীতে অসংখ্য বাঁকের সৃষ্টি হয়। নোট করো উত্তরগুলো। ফলে নদীতে এই আঁকাবাঁকা নদী পথকেই মেয়েন্ডার বা বলে। হয়েছে? এই পর্যন্ত নোট করো। তাহলে মেয়েন্ডার বুঝতে পেরেছো? এই মেয়েন্ডার নামের একটা নদী আছে, সোনামাটিতে মেয়েন্ডার নামে একটা নদী আছে। নদীটা আছে তুরস্ক বলে একটা দেশে। ম্যাপের দিকে একবার দেখো, আমি তোমাদের তুরস্কটা দেখিয়ে দিই কোনখানে আছে। ওইখানে একটা নদী আছে, নদীটার নামই হচ্ছে মেয়েন্ডার। সেই মেয়েন্ডার নাম থেকেই নদী বাঁধকে মেয়েন্ডার বলা হয়। মেয়েন্ডার নদীতে অসংখ্য বাঁধ দেখা যায়। আমার দিকে মন্দা, ওদের দিকে নয়। দেখো মেয়েন্ডার নদীটা দেখো কোনখানটা হবে। এখানে একটা দেশ আছে তুরস্ক বা তুর্কি, এই দেশটার নাম হচ্ছে তুরস্ক বা তুর্কি। এই দেশের একটা নদীর নাম হচ্ছে মেয়েন্ডার। ওই নদীতে অসংখ্য বাঁধ দেখা যায়। দেখলে তুর্কি বলে দেশটা কোথায় আছে? দেখেছো? ইউরোপের আর এশিয়ার গেটওয়েতে রয়েছে। তুরস্ক বা তুর্কি বলে একটা দেশ, নাম পাল্টে এখন নাম হয়ে গেছে টার্কি। রাজধানীর নাম হচ্ছে আঙ্কারা। তুরস্কের রাজধানীর নাম কি বললাম? বলো, শুনছো তো ক্লাস মন দিয়ে? তুরস্কের রাজধানীর নাম হলো আঙ্কারা। তুরস্ক দেশটা দেখলে তো কোথায় আছে দেখাতে পারবে তো? ওই দেশটায় মেয়েন্ডার বলে একটা নদী আছে। সেই নদীটাতে এরকম বাঁধ দেখা যায়। সেই জন্য যে নদীতেই আমরা নদীর বাঁধ দেখি সেই নদীটাকেই বলে দিই মেয়েন্ডার। বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা দেখবো অশ্বক্ষরাকৃতি হ্রদ। অশ্ব মানে কি গো বলো? অশ্ব মানে কি গো? শোনোনি? অশ্বডিম্ব শুনেছো না শোনো নেই? অশ্ব মানে হচ্ছে ঘোড়া। তাহলে অশ্বডিম্ব মানে কি হলো বলো? অশ্ব মানে বললাম কি? ঘোড়া। তাহলে অশ্বডিম্ব মানে কি বলো? ঘোড়ার ডিম। অশ্বডিম্ব মানে কি হলো?
ঘোড়ার ডিম। এবার আমরা কি দেখবো? 2 নম্বর অভিরূপ কি ছিল? অশ্ব খোরাকৃতি হয়। অশ্ব খোরাকৃতি মানে কি? ঘোড়ার পুরের মতো দেয়। অশ্ব ডিম্ব মানে ডিম। অশ্ব খোরাকৃতি মানে কি? ঘোড়ার পুরের মতো দেখতে কিছু হ্রদের সৃষ্টি হবে। দেখো একটুখানি ভালো করে দেখো, মন দাও ছবিটার দিকে। ছবিটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। আগে ছবিটার দিকে দেখো। প্রশ্ন হচ্ছে অশ্ব খোরাকৃতি হ্রদ কাকে বলবো? দেখো নদীতে তো অসংখ্য বাঁকের সৃষ্টি হয়েছে। এবার নদীর জল যাবে, প্রবাহিত হবে, গিয়ে কোনখানে ধাক্কা খাবে? নাম দেখো, আমি এই অঞ্চল যেটা দিয়েছি সেখানে নদীর জল গিয়ে ধাক্কা খাবে কি খাবে না? খাবে তো। খাওয়ার পরে আবার কি হবে? ওখান থেকে সে বাঁকতে শুরু করবে। বেঁকে কোথাকে আসলো? বিকে আসলো। বিতে এসে আবার ধাক্কা খেলো। আবার কি হবে? এখান থেকে প্রবাহিত হবে, আবার এখানে গিয়ে ধাক্কা খাবে। নদীর জল কোথায় ধাক্কা মারছে? এতে। তাহলে এই অঞ্চলে জলের দ্বারা ক্ষয় হবে কি হবে না? জল কি করে ধাক্কা মারলে ক্ষয়ই নেবে তো মাটিতে, না দেবে না? নদীর পাড়কে ক্ষয় নেবে। তাহলে এই অঞ্চলটা কি হবে? ক্রমশ বাড়তে থাকবে, ক্ষয়ে গেল এই অঞ্চলটা। আর এই অঞ্চলটা কি হতে থাকবে? এও বাড়তে থাকবে, তাই তো? বাঁকটা বাড়লো না কমলো? ছবি দেখে কি মনে হচ্ছে? বাঁকটা বাড়লো কি কমলো বলো? বাঁকটা বাড়লো। আবার যখন বিটে ধাক্কা খাচ্ছে, বিটা কি হবে? এখানে ক্ষয় হবে কি হবে না? তাহলে বিটা বড়, হ্যাঁ উপরেরটা কেন বাড়ছে? তো ছবিটা কি বড় মনে হচ্ছে না? বাঁকটা বাড়ছে। এই বাঁকটা কি হলো? বেড়ে গেল। দেখো কতখানি বাঁকটা হয়ে গেল। এবারটা কি এতখানি ছিল? বোঝো ভালো করে। বাঁকটা বাড়লো। এখন যদি নদীতে খুব বেশি শক্তি দেওয়া হয়, নদী কেন বাঁকছিল? নদী বেঁকে বেঁকে কেন যাচ্ছিল? কঠিন শিলাগুলোকে সে ক্ষয় করতে পারছিল না, তার শক্তি কমে গিয়েছিল, তাই তো? যেমন তুমি চালের বস্তাটা বয়ে নিয়ে যেতে পারছিলে না ঘর পর্যন্ত, কেন? তোমার শক্তি ছিল না। বোঝা গেল? এখন আমি তোমাকে খুব ভালো করে খাবার দিলাম, পেট ভরে খাও। এবার কি বস্তাটা একটু বেশি বয়ে নিয়ে যেতে পারবে? একটু আস্তে আস্তে গো। তাহলে কি চালের বস্তাটা বয়ে নিয়ে যেতে পারবে? বড় হলে একটু বেশি বয়ে নিয়ে যেতে পারবে। কেন? বড় হলে কি আর তুমি থাকবে না, অন্য কেউ হয়ে যাবে? কি গো রোহিত? বড় হলে শক্তি বেড়ে যাবে, অর্থাৎ শক্তি বেড়ে গেলে তুমি পারবে, তাই তো? এখন নদীর যদি শক্তি বেড়ে যায় তাহলেও কি নদী বেঁকে বেঁকে যাবে? সে তো ক্ষয় করতে পারছিল না, বেঁকে বেঁকে যাচ্ছিল। এখন তার আমি শক্তি বাড়িয়ে দিলাম, তাহলে কি হবে বলো? তখন কি সে বাঁকবে? হ্যাঁ, একটু আগে কি বলেছিলাম যে এই দরজাটা বন্ধ করে রেখেছি, ঠিক আছে? তুমি যাবে কি করে? ভেঙে দিলে। এখন দরজাটা বলি না, দেয়াল দিয়ে যেতে হবে বলেছিলাম না? তাহলে ভাঙতে পারছিলে না, তাহলে বেরোতে পারছিলে না। তার মানেটা কি? যখন তুমি ভাঙতে পারছো তখন তুমি চলে যেতে পারছো। বোঝো ভালো করে। কি হলো? তোমাদের কি সমস্যা হলো দুজনের? তাহলে নদীর যদি কোনো কারণে শক্তি বেড়ে যায় তাহলে সেও কি বেঁকে বেঁকে যাবে না সোজা যাওয়ার চেষ্টা করবে? সোজা যাওয়ার চেষ্টা করবে। তাহলে এই যে বাঁকগুলো হচ্ছিল তখন কি হবে? বাঁকগুলো কেন সৃষ্টি হয়েছিল? বেঁকে বেঁকে যাচ্ছিল বলে। এখন সে বেঁকে বেঁকে যাবে না, ঠিক আছে? দেখো এবার ছবি দেখো। এর মনে হয় যে আমি বেঁকে বেঁকে যাবো, বেঁকে বেঁকে গেছে। এখন এর মনে হয় বেঁকে যাবো না, আমি একে সোজা যাবো। খুব ভালো উদাহরণ দিয়েছে, মন দিয়ে শোনো। তুমি সাইকেল নিয়ে যাচ্ছ, ঠিক আছে? কোথায় যাবে? তোমার বাড়ি থেকে হাঁটে। রাস্তা তো বাঁকা বাঁকা আছে, তাহলে তোমাকে কেমন যেতে হবে? এখন তুমি যদি বলো না আমি বাঁকবো না, তাহলে কি ওই রাস্তা দিয়ে তুমি যেতে পারবে? কি হবে? ওই রাস্তা ঘুরেই হোক, জমিতেই হোক, রাস্তার ধারে উচ্চ জায়গা হোক, কোথাও না কোথাও পড়বে, তাই তো? আর যদি বাঁকগুলো না থাকে, রাস্তাটাও যদি সোজা হয় তাহলে তুমি পড়বে? পড়বে না, তাই তো?
তাহলে এখন নদীর রাস্তা যদি সোজা হয়ে যায় তাহলে কি নদী বেঁকে যাবে? তাহলে বাঁকগুলোর কি হবে? এখন মনে করো তোমার ঘর এইখানেতে, ঠিক আছে, এই জায়গাতে, আর তোমাদের হাট হচ্ছে বি জায়গাতে। প্রথম যেজন রাস্তা তৈরি করেছিল সেইভাবে রাস্তা তৈরি করেছিল, তুমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলে, ভালো করে শোনো। এখন পরে আরেকবার পঞ্চায়েত ঠিক করলো ওই রাস্তাটা অনেক বাঁকবো রাস্তা, ওই রাস্তা দিয়ে যাবো না, আমি যাবো এই দ্বিতীয় রাস্তাটা দিয়ে। ভালো করে বোঝার চেষ্টা করো। পঞ্চায়েত কি করে দিল? আর একটা রাস্তা করে দিল হাটে যাওয়ার জন্য। দুটো রাস্তা বোঝা যাচ্ছে তো? ছবিটাকে বোঝা যাচ্ছে তো? বোঝা গেল? তাহলে দ্বিতীয় রাস্তা যখন তৈরি হয়ে গেল, প্রথম রাস্তাটা কি হবে? যে বাঁকা রাস্তাটা কি হবে? ওটা দিয়ে কি আর যাবে? এই রাস্তাটা কি হয়ে গেল? আস্তে আস্তে হারিয়ে যাবে রাস্তাটা, তাই তো? তাহলে এই রাস্তাটাই পরে রাস্তা হয়ে যাবে, ওই রাস্তা থেকে আলাদা হয়ে গেল নাকি? ওই রাস্তাটা কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। এখন যে নদীটা ধরো বেঁকে বেঁকে যাচ্ছিল, নদী বিভাগ দেখো, ভালো করে দেখো, নদী বেঁকে বেঁকে যাচ্ছিল। এখন নদীরও যদি আলাদা একটা রাস্তা হয়ে যায়, তার শক্তি যদি বেড়ে যায়, তাহলে সেও কিরকম বেঁকে বেঁকে যাবে? সেও সোজা যাবে। তখন বাঁকগুলো কি হবে? জল যাওয়া বন্ধ হয়ে যাবে, আবদ্ধ হয়ে যাবে, হ্রদের সৃষ্টি করবে। সেই হ্রদকে বলা হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ। তাহলে কেমন হবে দেখো, এবার নদী এইখানে আসলো, এই জায়গায় এসে গেছে, এসে যাওয়ার পর নদীর মনে হচ্ছে ধুর আমি আর বাঁকবো না, আমি এবার সোজা যাবো। ও বললো যে আমি এদিক যাবো, তাহলে এই বাঁকটা কি হয়ে যাবে? বিচ্ছিন্ন হয়ে যাবে। দেখো এবার ছবিটা দেখো, বাঁকটা তুলনামূলকভাবে কম করে দিয়েছি। ভালো করে দেখো, এই বাঁকটা নদী থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। কোনো একটা সময় নদী এখান দিয়ে যাচ্ছিল, বুঝতে পারছো? ভালো করে ছবি থেকে দেখো, কোনো একটা সময় নদী এখান দিয়ে যাচ্ছিল, দিয়ে এসে এখান দিয়ে বেরোচ্ছিল, বুঝতে পারছো বাঁকটাকে? এখন নদী যদি বলেন আমি সোজা যাবো, তাহলে বাঁকটা কি হয়ে যাবে? নদী থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। দেখো বাঁকটাকে ওরা বিচ্ছিন্ন করে দিলাম। তাহলে বাঁকটা কি সৃষ্টি করবে? একটা হ্রদের সৃষ্টি করবে। নদী বললে আমি সোজা যাবো, দেখো সোজা গেছে। তাহলে বাঁকটা কি হলো? নদী থেকে আলাদা হয়ে গেছে কি হয়নি? নদী থেকে আলাদা হয়েছে কি হয়নি? বলো জোরসে। আলাদা হয়ে গেছে। এইটা একটা হ্রদ, এটা একটা কি হ্রদ? অশ্বক্ষুরাকৃতি হ্রদ। কেন? এই হ্রদটা দেখতে হচ্ছে ঘোড়ার খুরের মতো, ঠিক আছে? এই হ্রদটাকে কেমন হবে দেখতে? ঘোড়ার খুর। খুর জানো তো? না জানো না? গরুর খুর দেখেছো? হ্যাঁ কি না? জোরসে বলো, হ্যাঁ কি না? দেখেছো তো? গরুর খুর দেখেছো? খুর কাকে বলে জানো কি জানো না? পায়ের নিচের দিকটায় যে শক্ত মতো অংশটা থাকে, কালো মতো অংশটা, ওইটাকে বলা হয় খুর। বুঝতে পেরেছো? কে কে দেখেছো? দেখেছো তো সবাই, জানতে না হয়েছে। তাহলে ওই যে হ্রদটা সৃষ্টি হবে দেখতে কার মতো হবে? ঘোড়ার খুরের মতো। ওই জন্য তার নাম হবে অশ্বক্ষুরাকৃত হ্রদ, অশ্বক্ষুরাকৃতির হ্রদ। আমাদের গঙ্গা নদীতে মুর্শিদাবাদের কাছে দেখা যায় বা দুইজনের কাছে দেখা যায়। গঙ্গা যেখানে বিচ্ছিন্ন হয়েছে পথা থেকে, তার একটু পরেতেই আমরা এরকম অশ্বক্ষুরাকৃতির হ্রদ দেখতে পাই। লিখতে পারবেন তো অশ্বক্ষুরাকৃতির হ্রদ কাকে বলবো? বলো। সমভূমি প্রবাহে নদীতে অসংখ্য বাঁকের সৃষ্টি হয়, একটু আগেই পড়েছি। কোন প্রবাহ পড়ছি আমরা? শুরুতে এডিট করেছিলাম না? কোন প্রবাহ? লেখনি তো? কোন প্রবাহ পড়ো? সমভূমি প্রবাহ। নদীতে অসংখ্য বাঁকের সৃষ্টি হয়েছিল, তাই তো? তার মানে কি দাঁড়ালো? সমভূমি প্রবাহে নদীতে অসংখ্য বাঁকের সৃষ্টি হয়, কারণ নদীর শক্তি কমে গেছে। এখন যদি নদীর শক্তি বেড়ে যায়, তাহলে নদী সোজা পথে যাওয়ার চেষ্টা করবে, ফলে বাঁকগুলো নদী থেকে বিচ্ছিন্ন হয়ে হ্রদের সৃষ্টি করবে। এই হ্রদগুলো দেখতে হবে অনেকটা ঘোড়ার খুরের মতো, তাই এই হ্রদগুলোকে বলা হয় অশ্বক্ষুরাকৃত হ্রদ। বুঝে গেল? কেমন দেখতে হবে? ঘোড়ার খুরের মতো। সেই জন্য হ্রদগুলোকে বলা হয় ঘোড়ার খুরের মতো দেখতে হয় বলেই অশ্বক্ষুরাকৃতি হ্রদ। দেখো বাঁকগুলো ছবিতেও দেখো, তোমাদের বইতে ছবি আছে 55 পাতা, নিচের দিকে ছবিটা অস্পষ্ট ছবি
অসুবিধা। বুঝতে পারলে? বাঁকের অংশ কি হবে? মূল নদী থেকে আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে গিয়ে হ্রদের সৃষ্টি করবে। 55 পাতার নিচের দিকের অস্পষ্ট ছবিটা দেখো, একটা বাঁক দেখানো আছে, একটা বাঁক আবার বিচ্ছিন্ন, সেটাও দেখানো হয়েছে। ক্লিয়ার হয়েছে? তাহলে অশ্বপ্রাকৃত হ্রদ লিখতে পারবে, পেরে যাবে তো? যদি প্রশ্ন করি অশ্বপ্রাকৃত হ্রদ কাকে বলে, বলো আমাকে, কি বলবে? উত্তর কি বলবে? সমভূমি প্রবাহেতে নদীর শক্তি কম থাকায় নদীতে অসংখ্য বাঁকের সৃষ্টি হয়। কোনো কারণে যদি নদীর শক্তি বৃদ্ধি পায় তাহলে নদী সোজা পথে যাওয়ার চেষ্টা করছে, ফলে নদী বাঁকগুলো নদী থেকে বিচ্ছিন্ন হয়ে হ্রদের সৃষ্টি করবে। এই হ্রদগুলো দেখতে হয় অনেকটা ঘোড়ার খুরের মতো, তাহলে অষ্টকোণ আকৃতির হ্রদ বলে। বোঝা গেছে? আর কি পড়বো আমরা? এবার পড়বো পলল ব্যজনী বা পলল শঙ্কু বা পলল পাখা। নদী কোথায় ক্ষয় করছিল? কোথায় ক্ষয় করে? পার্বত্য প্রবাহে। নদী কোথায় ক্ষয় করে? পার্বত্য অঞ্চল। কেন ক্ষয় করে? ভূমির ঢাল বেশি আছে পার্বত্য অঞ্চলে, স্রোতও বেশি, তাই নদীর শক্তিও বেশি, তাই নদী ক্ষয় করে। যেগুলোকে ক্ষয় করছে সেগুলোকে পার্বত্য অঞ্চল থেকে বয়েও নিয়ে আসছে, তার শক্তি বেশি বলে। যখনই পাহাড়ের ঢালটা ছেড়ে সে সমভূমিতে প্রবেশ করলো, বুঝা গেল, তখন হঠাৎ করেই তার শক্তি কমে যাবে। হঠাৎ করে যদি তার শক্তিটা কমে যায়, যেগুলোকে সে বয়ে আনছিল সেগুলো কি হবে? এখন মনে করো তুমি মাথায় চালের ব্যবস্থাটা নিয়ে ঘর আসছিলে, আবার একই রকম, ঠিক আছে? আস্তে আস্তে পায়ে একটা কাঁটা ফুটে গেছে, তুমি তো একই আছো। প্রথম দিন তোমার মাথায় একটা 50 কেজি বস্তা দেওয়া হয়েছে, তুমি ধানটাকে ভাঙিয়ে নিয়ে কল থেকে ঘর গেছো, তারপর তুমি নিয়ে যেতে পারো, তোমার শক্তি আছে। এখন দ্বিতীয় দিনও তুমি যাচ্ছ একই রকম ভাবে, কিন্তু পায়ে গেল একটা কাঁটা ফুটে, এবার কি করবে? বস্তাটা দাবি দিলে তো, কেন? তুমি তো একই লোক আছো, তোমার মধ্যে শক্তিও তো আছে, তাহলে বস্তাটাকে নামালে কেন? কোথাও তো একটা ডিস্টার্ব হয়েছে, যার জন্য তুমি আর নিয়ে যেতে পারবে না। নদীরও শক্তি বেশি ছিল, সে ক্ষয় করেছিল, সেও বয়ে নিয়ে যাচ্ছিল। আর হঠাৎ করে সে সমুদ্রে প্রবেশ করছে, পাদদেশে চলে এসছে, তার ঢাল কমে গেছে, সেও কি বয়ে নিয়ে যেতে পারবে? আর তাহলে কি করবে? যেগুলো সে বয়ে আনছিল সেগুলো কি করবে? বস এখানে, আমি চললাম, এবার তুই থাক, নাকি? তখন পাথরগুলোকে কি করবে? পর্বতের পাদদেশে সঞ্চয় করবে। বোঝা গেল? এই সঞ্চয়ের ফলে অনেকটা ত্রিভুজের মতো দেখতে বা পাখার মতো দেখতে ভূমিরূপের সৃষ্টি হয়। এইরকম ভূমিরূপকে বলা হয় পলল পাখা বা পলল ব্যজনী। হিমালয় পার্বত্য অঞ্চলের পাদদেশে যে ভাবর বলে যে অঞ্চলটা আছে, সেই ভাবর অঞ্চলে পলল ব্যজনী আমরা দেখতে পাই। বুঝতে পারলে? শিবালিক হিমালয়ের পাদদেশে ভাবর অঞ্চলে আমরা পলল ব্যজনী দেখতে পাই। লিখতে পারবে তো? পলল ব্যজনী কাকে বলে? পলল ব্যজনী কোথায় দেখা যায়? অশ্বপ্রাকৃতিক হ্রদ কাকে বলে? কোথায় দেখা যায়? ঠিক আছে, শেষ করলাম। কারো কিছু